গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, আমি বিধান মুখার্জি। আমি ও সুপর্ণা মানে আমার স্ত্রী, আমরা নবজীবন নামে একটি এনজিও চালাই। তো আজ আপনাদের একটা গল্প বলবো, তবে প্রথমটা শুনি একজন মায়ের জবানিতে। আমিও মাঝে মাঝে আসবো গল্পের সূত্রকার হয়ে। আমি মাধবী, সুমির মা। আমার জীবনের কিছু যন্ত্রণার কথা আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। কারণ মনের কষ্টগুলো যখন মানুষ লাঘব করতে চেষ্টা করে, তখন তো বন্ধু খোঁজে। আশা করি আপনাদের কাছে দুটো কথা বলে আমার মনের ভারটাকে যদি একটু লাঘব করতে পারি। আর না, আর ভনিতা না, সরাসরি যা বলতে চাই তাতে আসি। আমার খুব আদরের মেয়ে সুমি, এখন সে বিছানায়, না, ঘরের নয়, হাসপাতালের। সারাক্ষণ শুধু এক তুমুল যন্ত্রণা বুকে নিয়ে কোন ভাবের জগতে ডুবে আছে কে জানে। এই বিষয়ে হয়তো ওই ভালো বলতে পারবে। একটা গভীর অন্ধকারের ভিতর থেকে একটু একটু করে জেগে উঠলাম। নাকে তীব্র ওষুধের গন্ধ, মুখের চামড়ায় টান ধরে যাচ্ছে, ও তার সাথে কি প্রচন্ড জ্বালা। ডান হাতটা একটু মুখটায় বোলাবো, কেউ আমার ডান হাতটা একটু খুলে দাও না গো। আমার হাত দুটোকে ওরা বেঁধে রেখেছে।
সব মাথাটা যেন চিঁড়ে গেল। মা, মা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা সারা শরীরে, অসহ্য যন্ত্রণায় মনে হচ্ছে যেন এক অসম্ভব গরম জলের স্রোতের মতো কিছু হঠাৎ মুখে এসে পড়ল। তারপর অসহ্য জ্বলুনি আর জ্বলুনি, চিৎকার করছিল, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছিল না। চোখ জ্বলছে, কপাল জ্বলছে, গাল, থুতনি সব জ্বলছে। মরে গেলাম, মরে গেলাম। ও মা, বাঁচাও, ও মা, বাঁচাও মা, আমাকে একটু বাঁচাও, এই যন্ত্রণা কমিয়ে দাও। সেদিন মাটিতে আছাড়ি পিছাড়ি খেতে খেতে আমার সমস্ত শরীর যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল। ও বাঁচাও, ও বাঁচাও মা, আমাকে একটু বাঁচাও, নার্স, এই যন্ত্রণাটা একটু কমিয়ে দাও না মা। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মেয়েটা আচ্ছন্নের মধ্যে চলে গেল। কি হয়েছিল জানেন সেদিন? সেদিন আমাদের পেছন দিকের রাস্তাটা, যে রাস্তায় দোকানপাট বেশি নেই, বাড়িঘর তোর আছে, তবে লোকজন সেভাবে চলাফেরা করে না, আর সন্ধেবেলায় চারিদিক চুপচাপ। ছেলেপুলেরা তো আজকাল আর খেলতে যায় না, তাই সন্ধেবেলায় তাদের ফেরার কলরবও নেই। আজ আর জোরে জোরে চিৎকার করে কেউ পড়েও না, হারমোনিয়াম বাজিয়ে সারেগামাও গায় না। অফিস যাওয়া মানুষের এখনো সময় হয়নি ফেরার। সমীরের কাছ থেকে চলে আসার পর আমার সাথে ওই কাজে হাত লাগায়। অল্প একটু একটু মেশিন চালাতে শিখেছে, তাই তালি দেওয়া ও জোড়াজুড়ির কাজগুলোও করে। ব্লাউজে হেম সেলাইয়ের কাজটাও শুরু করেছিল, বেশ করছিল জানেন, ওই মাকে যেটুকু সাহায্য করা যায়। এইভাবে নিজেরও সময়টা কাটায়। সেদিন ওই পথ দিয়ে বাজারের দর্জির কাছ থেকে ব্লাউজ নিয়ে ফিরছিল সুমি। গলির মুখেই সমীরকে দেখে মনটা তার যেন ভয়ে কেঁপে উঠল। সমীর মানুষজন মানে না, সবার সামনে বউয়ের চুলের মুঠি ধরে চড় থাপ্পড় মারা ওর কাছে কোনো অন্যায় নয়। মারধর করা তো পুরুষের জন্মগত অধিকার। খেতে পড়তে দেয় আর তার বদলে মারধর, গালিগালা, জোর খাটানো সব সহ্য করতে হবে, মানতে হবে। মানতে হবে মানে মানতেই হবে। সেদিন মারটা একটু বেশি হয়ে গিয়েছিল। হাতে, গালে, পিঠে, উরুতে লাল ডোরা ডোরা দাগ, তার উপরে প্রলেপ দিয়ে চলা। ভাগ্যিস বাজারে আজকাল অনেক রকম দাগ চাপা দেওয়ার রং বেরিয়েছে, তাই ঢাকা দিয়ে সেদিন সমীর পেট্রোল পাম্পে চলে যেতেই ব্যাগপত্র নিয়ে একেবারেও আমার কাছে হাজির। মাস পার হয়ে গেল, ফেরার নামগন্ধ নেই।
আমিও ওকে জোর করিনি, কারণ এভাবে রোজ মরতে দিতে আমি তো আমার মেয়েকে পারবো না। সেদিন আমাকে একা পেয়ে সমীর যা নয় তাই করল। আগে আমার কাছে এসেছিল সমীর পাড়ার মস্তান। কি করে যে ওদের ভালোবাসা হয়েছিল তা আমি জানি না, তবে অভাব থেকে পালিয়ে বাঁচতে গিয়ে আমার মেয়ে কি শান্তি পেল জানি না। সেদিন সুমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরই সমীর আসে, আমাকে বলে, কিরে, আমার বউটাকে দিয়ে খাটাচ্ছিস? তা পয়সাটা কে দেবে? করিস তো আয়ার কাজ, কোন আক্কেলে মেয়েকে আটকে রাখিস? হ্যাঁ, দুবার বউকে নিতে এসেছি, তবুও মেয়েকে ছাড়িসনি। তাই এবার একেবারে মোক্ষম শাস্তি দিতে এসেছি। যে মুখটা নিয়েও এত তিড়িং বিড়িং করে না, ওই মুখটাকেই শেষ করে দেবো, বুঝলি? যা পারিস করে নিস, যা। তখন বুঝতে পারিনি সমীরের কথাগুলো সমীর অক্ষরে অক্ষরে পালন করবে। 2013 সালে সুপ্রিম কোর্ট দোকানে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ করে দিলেও চোরাগোপ্তা বিকৃত হয়। মিউরিয়াটিক অ্যাসিড সোনার দোকানে ব্যবহার হয়। পাড়ার কেষ্ট শেখরা সমীর বাবুকে না বলার সাহস দেখাতে পারেনি। সেদিন সমীর ব্যাগে করে নিয়েছিল বটে ওই অ্যাসিডের বোতলটা। সমীর ফেরার পথে ভয় পেয়ে চাইল সমীরকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে। সমীর বলল, এই, তুই কি ঠিক করলি? কিসের? বাড়ি যাওয়ার। যেদিন ভদ্রসভ্যভাবে সম্মান দিয়ে বাড়ি নিয়ে যাবে সেদিন যাব। রোজ রোজ তোমার মাতলামি আর নোংরা কথা সহ্য করতে, তোমার মার খেতে আমি ও বাড়িতে যাব না। বেশ, চ। আজ রাস্তায় দাঁড়িয়ে তোকে বলছি, আদর করে বলি, চলো সুমি সোনা, বাড়ি চলো। কেন এত কেন বাড়ি নিয়ে তৎপর তা কি আমি বুঝি না? আমি আর তোর সাথে ঘর করব না, আমি যাব না। বেশি কথা বললে চিৎকার করে লোক জড়ো করব। এই, লোক জড়ো করবি? আচ্ছা কর, লোক জড়ো কর, দেখি তোকে কে বাঁচাতে আসে, কার এত দম। চল চল সালা, তো কে দেখাচ্ছে আমি। চল ছাড়, ছাড়বো তোকে, ছাড়বো। চুপ চুপ, কথা কম বল। খুব এখন কি মনে ছিল না? মনে ছিল না? জোরে হাত টেনে ধরল সমীর। সুমিও চিৎকার করতে শুরু করলো। দেখাচ্ছি তোকে। তারপর ব্যাগের ওই তরল বস্তুটা সুমির মুখে ঢেলে দিল সমীর। এতটুকু ওর হাত কাঁপল না। খুব ভালো ছাত্রী না হলেও মোটামুটি পাস টাস করে কলেজে ভর্তি হয়েছিল সুমি, হিস্ট্রি অনার্স। ফার্স্ট ইয়ার শেষ হওয়ার আগেই হঠাৎ একদিন আমাকে বলল, শোনো মা, আমার আর পড়তে ভালো লাগছে না, আমি আর কলেজ যাব না। কেন রে, কি হলো? তুই তো বললি নার্সিং আর গ্র্যাজুয়েশনটা একই সাথে করবি, এখন বলছিস ভালো লাগছে না। কি করবি তাহলে? বাড়িতেই থাকবো, তোমাকে আর রান্না বান্না ঘরের কাজ করতে হবে না, আমি সব করব। হঠাৎ এই কথা? তোকে তো কোনোদিন এসব কাজ করতে দিইনি আমি। আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে সুমি বলল, না দিয়ে ভুল করেছো মা, মেয়ে ছেলে হয়ে জন্মেছি, এসব কাজ তো আমার শেখা উচিত। আমি ভীষণ বিরক্ত হয়ে সুমিকে বললাম, চুপ কর, আমার ইচ্ছে তুই পড়াশুনো চালিয়ে যাবি, ব্যাস, আর একটা কথা শুনতে চাই না। বেশি কথা বললে ঠাটিয়ে গালে একটা চড় কষাবো। লোকের সুযোগ পায় না, আর তুই পেয়ে বাঁদরামো করছিস। কিছুক্ষণ গোঁজ হয়ে বসে থাকে সুমি। আমার নাইট ডিউটি ছিল, 7:25 ট্রেনটা ধরতে হবে। তাড়াহুড়ো করে সুমির খাবার গুছিয়ে নিজেরটা নিয়ে বেরোতে যাচ্ছি,
সুমি আবার বলল, আমি নার্সিং এর কোর্সটা করব না। উহ সুমি, তুই কি আমায় পাগল করে দিবি? আমি নার্সিং এর কোর্সটা করব না। চিৎকার করে উঠলাম আমি। কেন কেন? ভূতে ভর করেছে তোর মাথায়, নাকি তুমি প্রেমে পড়েছো? পড়ায় মন দাও। এই বলে সেদিন দরজাটা দড়াম করে টেনে দিয়ে প্রায় ছুটে বেরিয়ে যাই। সেদিন ট্রেনে যেতে যেতে মনটা খারাপ হলো। মনটা বারবার যেন বোঝাতে চাইল কি দরকার ছিল বেরোনোর আগে মেয়েটাকে এভাবে বলার। একদিন শরীর, মন, সংসার সবকিছু করার বাসনা সবই তো ছিল আমার। তবুও তো আমাকে ছেড়ে রজত কলকাতায় গিয়ে নতুন সংসার পাতল। একবারও আমাদের কথা চিন্তা করল না। সরকার কত কি সুযোগ দিচ্ছে, কিন্তু সেসব কি আর আমাদের হাতে আসছে? যে যত বেশি পতাকার তলায়, সে তত বেশি লাভ করেছে। সামান্য গয়নাটুকু বন্ধক দিয়ে শাড়ি বিক্রির ব্যবসা শুরু করে দিলাম। কোনো রকমে নিজের জীবন চালাচ্ছিলাম, তাতে আর কতটুকু আয় হয়? তাই তো স্থানীয় কাউন্সিলরের হাতে পায়ে ধরে মিউনিসিপ্যালিটি হসপিটালে আয়ার কাজটা পেলাম। কাউন্সিলর মেয়ে, তাই নিস্তার। নচেত পিঠে কোমরে হাত বোলাতে দিয়ে তবে হয়তো কাজটা আদায় করতে হতো। সমাজ দেখতে দেখতে চোখটা আমার বড্ড নোংরা হয়ে গেছে। ভালো কিছু আর দেখতে পাই না। কেউ ভালো করলে মনে হয় যেন কোনো উদ্দেশ্য বা অভিসন্ধি আছে। আসলে আমার বাবা আমাকে মাধ্যমিক পাশ করায়নি। 7-8 পাশ করার পরে হাতে খুন্তি আর নেতা বালতি ধরিয়ে দিয়েছিল। তাই এই মুখ্যকে কে আর দেবে অন্য কাজ? রজত যখন ছেড়ে চলে যায় তখন সুমির 2 বছর বয়স। আজ সুমি 20 বছরের যুবতী। এই 18টা বছর আমি যে ওকে কিভাবে আগলে রেখেছি তা ঈশ্বরই জানেন। চোখে লাগার মতো রূপ ছিল তার। সবাই বলতো বাবার রং আর মায়ের মুখশ্রী পেয়েছে সুমি। পাড়ার উঠতি মস্তানদের চোখ ছিল ওর ওপর। বিশেষ করে ওই বিশ্ববকাঠের ধনী বাবার উচ্ছনে যাওয়া ছেলে সমীরের। সারাটা দিন কোমরের নিচে টাইট চোঙা জিন্স আর চোখের দামি সানগ্লাস পরে বাইক নিয়ে ঘুরত। রাস্তার পাশেই আমাদের ছোট্ট একতলা বাড়ি। মাঝে মাঝে বাইরে থেকে হাঁক পারত, মাসিমা একটু জল দেবেন, আর বড্ড তেষ্টা পেয়েছে। হাঁক শুনেই হাসি হাসি মুখে বারান্দার গ্রিল ধরে দাঁড়াতো সুমি। বিরক্ত হয়ে ধমক দিতাম আমি, এই মেয়ে ওখানে কি করছিস? যা যা ঘরে ঢোক। দুম দুম করে পা ফেলে তখন ঘরে ঢুকতো সুমি। একদিন বাধ্য হয়ে সমীরকে বলেই ফেললাম, তোমার যখন এত তেষ্টা জলের বোতল নিয়ে বেরো না কেন? মূর্খটা হ্যাঁ হ্যাঁ করে বলল, আপনার বাড়ির জল এত যে মিষ্টি, বাড়ি থেকে জল আনতে ইচ্ছেই হয় না। ধক করে উঠেছিল আমার বুকটা। ছেলেটা ও কিসের ইঙ্গিত দিচ্ছে? বাবার অভাব মেটাতে আমি কোনোদিন সুমির কোনো কিছু আবদার ও না পাওয়ার যন্ত্রণাকে অনুভব করতে দিইনি। হয়তো অত্যধিক আদরে ও প্রশ্রয়ে বড় হয়েছে মেয়ে। পোশাক আশাক, সাজগোজ, জিনিসপত্র উচ্চ মাধ্যমিক পাশ করার পর ধার করে স্মার্টফোন পর্যন্ত কিনে দিয়েছি ওকে। তাছাড়া আমার কাজে সন্তুষ্ট হয়ে পেশেন্ট পার্টি মাঝে মাঝেই কিছু উপরি দিত। তাতেই খুব খুশি হয়ে আমার চলে যেত, এখনো যায়। তাই প্রতিদিনই আমার ডিউটি বাঁধা।
একদিন সুমি আমাকে কিছুতেই সমীরের কথা বলতে পারছে না। সমীরই ওকে কলেজ ছেড়ে দিতে বলেছে। সমীর কোনো রকমে দুবারে মাধ্যমিক টপকালেও তার বাবার অগাধ সম্পত্তি আর টাকার জন্য কোনো হীনমন্যতা তার কাছে ঘেঁষতে পারেনি। ছোট ছেলে হিসাবে সে পাবে পেট্রোল পাম্প আর 4টে ফুল পাঞ্জাব লরি। সমীরের 2 দাদার বিয়ে হয়ে গেছে, 2 বউয়ের একজনও কলেজের মুখ দেখেনি। সমীরের মতে ওর আর ওর 2 বৌদির কথা ভেবে সুমির আর পড়া উচিত নয়। বরের থেকে বউ শিক্ষিত, লোকে বলবে কি? সমীর আরও বলেছে এএনএম কোর্সটা নার্সিংয়ের নয়, আয়া হওয়ার কোর্স। সমীর চায় না তার মায়ের মতো আয়া হতে। সমীর তার চোখে স্বপ্ন দেখিয়েছে ও চায় চৌধুরী বাড়ির বউ হয়ে থাকতে। চৌধুরী বাড়ির বউ হয়ে ও আয়ার কাজ করবে কি করে? একটা সম্মান আছে তো। তাই আমার সঙ্গে সুমির দূরত্ব একটু একটু করে বেড়ে চলল। কিন্তু সংস্কার সেটা কোথায় যাবে? তাই তো ভেতরে ভেতরে এত উদ্বেগ হলেও সুমি মুখ ফুটে কিচ্ছু বলতে পারেনি। ওদিকে বাড়িতে সমীরকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। সুমিকে বলেছে কয়েকদিনের মধ্যেই ওর দাদা বৌদিরা নাকি আমার সঙ্গে কথা বলতে আসবে। হলো তাই। সত্যি 2 দিন পর ওরা এলো। আশ্চর্য হয়েছিলাম আমি। পরে বুঝেছিলাম সব সুমির ব্যবস্থা। মেয়েটা ঘুণাক্ষরেও তার আভাস দেয়নি। আমি তখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমি এখনই মেয়ের বিয়ে দিতে অপারগ। দাদা বৌদিরা সব ভার বহন করার আশ্বাস দিল। তবু ওই জঘন্য ছেলেটাকে জামাই হিসাবে মানতে আমার আত্মা যেন বারবার বারণ করছিল। তাই ভদ্রভাবে ওদের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করেছিলাম। এটাই কাল হলো জানেন। শুরু হলো ঘরে অশান্তি। সুমির দিনের পর দিন খাওয়া বন্ধ, কথা বন্ধ, সারা দিন শুয়ে শুয়ে কান্না। চোখের সামনে আর কতদিন দেখতে পারি বলুন? মা আর মেয়ে দুটোর নামই তো বেশ মায়াবী, তাই না? তাই বাধ্য হলাম বিয়ের দিন স্থির করে বিয়ে দিতে। হসপিটালের ডাক্তারবাবুদের, নার্স দিদিমণিদের আর অন্যান্য কর্মচারীদের আর্থিক ও সক্রিয় সহযোগিতায় বিয়েটা বেশ ভালোভাবেই হয়ে গেল। মাসচারেক বেশ চলল, যেমন আর নতুন নতুন বিবাহিত দম্পতির চলে। হাসি ঠাট্টা, ইয়ার্কি, কৌতুক, নতুন নতুন উষ্ণ আয়োজন। তারপর শুরু হলো সমীরের ব্যবসার খুঁটিনাটি জানা বোঝার পালা। দিন নেই রাত নেই, পেট্রোল পাম্প আর ফুল পাঞ্জাব ট্রাক, ড্রাইভার, হেল্পার আর পাম্পের কর্মচারীদের ধমক ধমক, খিস্তি খাস্তা। সুমি সমীরের নাগাল আর পায় না। শাশুড়ি আর জায়রা সারাদিন সিরিয়াল দেখে। সুমির দম বন্ধ হয়ে আসতে চায়। একদিন সমীরের মন নরম দেখে বলেই ফেলল কথাটা। শোনো, সারাদিন একা ঘরের মধ্যে বসে থাকা ভালো লাগছে না ঘরে। আমি আবার কলেজ যেতে চাই। মা বৌদিদের সাথে দেখতে হবে না সিরিয়াল, কালই স্মার্ট টিভি আসবে, ইচ্ছে মতো সিনেমা দেখো। তবে কলেজে যাওয়া হবে না, পরিষ্কার? পরদিনই ওদের বেডরুমে 55 ইঞ্চির স্মার্ট টিভি ঢুকে গেল। সেদিকে সুমি ফিরেও তাকালো না। পারদ ক্রমশ চড়ছে সমীরের। সম্বোধনেই প্রথমে পড়ল কোপ, তুমি থেকে তুই। বড় বার বেড়েছিস তো, হ্যাঁ? কতবার বলতে হবে? হ্যাঁ, না মানে না, কলেজে যেতে পারবি না, ব্যাস।
একদিন সুমির কলেজের বন্ধু অরণ্য কলেজে যাচ্ছিল। অরণ্যকে কলেজে যেতে দেখে সুমি তাকে ঘরে ডেকে গল্প করতে বসল। অনেক দিন বাদে কলেজের বন্ধু তার সঙ্গে মজার দিনগুলোর স্মৃতিচারণ করে মন খুলে খুব হাসল। রাতে সুমির বাড়ি ফিরে তার মায়ের কাছে সুমির সব কথা শুনে সুমির গায়ে প্রথম হাত তুলল। নষ্ট চরিত্রের মেয়ে মানুষ বলে গাল দিল, ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে সবার মুখের ওপর দরজা বন্ধ করে দিল। তারপর চলল পাশবিক অত্যাচার। জানোয়ার, তুই একটা নষ্ট চরিত্রের মেয়ে, ফালতু যত সব নোংরা। এত সত্ত্বেও কিন্তু সুমিকে থামানো গেল না। একটা জেদ চেপে গেল সুমির মাথায়। অনলাইনে অ্যাপ্লিকেশন করলো কলেজে, জবাবে কলেজ থেকে ডাক এলো। রাতে বাড়ি ফেরার পর সহজভাবে সমীরের কাছে ভর্তি হওয়ার ফিস চাইল সুমি। এত বড় সাহস! আমি বারণ করা সত্ত্বেও তুই কলেজে অ্যাপ্লিকেশন করলি? এক পয়সা দেব, একটা পয়সা দেব। দেখ তোর জেদ কিভাবে কমাই তুই দেখ। কোমর থেকে বেল্ট খুলে সব্বার সব একটা কথা বলবি না, চপ। বাড়াবাড়ি ভীষণ মার, আমার মুখের উপর সে মার চোখে দেখা যায় না, বাধা দিতেও পারে না কেউ। সেদিন সমীরের মা ছুটে এসে বেল্ট কেড়ে নিয়েছিল। হ্যাঁ, ছাড়ো। না, ছাড়বো না, যা এখান থেকে। সরে যাও। সুমি কিন্তু একবারও উফটুকু পর্যন্ত বলেনি। যেন এক তীব্র ধিক্কার এসেছিল তার জীবনের প্রতি। শুধু গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এসেছিল সেদিন। মা, মা গো। মাধবী চমকে উঠে বেরিয়ে আসে তার ভাবনার জগৎ থেকে। মা গো। হসপিটালের আইসিইউর বেডে শুয়ে ছটপট করছে সুমি। অসহ্য জ্বালা যন্ত্রণা, সমস্ত মুখ জুড়ে ব্যান্ডেজ। কি হয়েছে মা, কি হয়েছে? এই তো আমি আছি তো রে মা। আদর করে মাধবী তার মেয়ের মাথাটা বুকে জড়িয়ে ধরে আশ্রয় দিতে পারছে না, কারণ জ্বালা আরো বাড়ছে। নিজের আবেগকে ধরে রাখছে, শুধু চোখ দিয়ে ঝরছে ঝরঝর করে জল। শুধু আওয়াজ আর হাতটা ধরে সান্ত্বনা যে সে আছে তার পাশে। কি কঠিন পরিস্থিতি! মা হয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে তার যন্ত্রণা উপশম করার উপায় বলতে পারছে না, জড়িয়ে ধরে বলতে পারছে না কোথায় ব্যথা হচ্ছে। মা, আয় আয়, একটু হাত বুলিয়ে দি। সেদিন সুমির আর্তচিৎকার শুনে কয়েকজন বাড়ির লোক ছুটে বেরিয়ে এসেছিল তার কাছে। ফ্রিজ থেকে নিয়ে এসেছিল বরফ জল। কিন্তু কি হলো? সব তো জ্বালা মিটল না। সামনে রয়েছে যন্ত্রণাদায়ক আরো বড় ভবিষ্যৎ। লোক ডাকতে কেউ ছুটেছিল বড় রাস্তার দিকে, কেউ হসপিটালে ফোন করেছিল। সেখান থেকে 2-4 জন দোকানদারও ছুটে এসেছিল। জ্বালা শুলে যখন ঠান্ডা জল মুখে ঢেলে দিল, অ্যাসিড ধোয়া জলের স্রোত নামল মুখ থেকে বুক। সেখানেও শুরু হলো অসম্ভব জ্বালা। এই বলে হাতের থেকে মোবাইলটা ছিটকে দূরে পড়ে গিয়েছিল। কেউ একজন তুলে নিয়ে সুমির মায়ের নম্বর খুঁজতে থাকল। মা নামে সেভ করা নম্বর টিপতেই ওপাশ থেকে সাড়া পাওয়া গেল। হ্যাঁ হ্যাঁ, বল সুমি, ফলটা খেয়েছিস মা? কখন ব্লাউজ আনতে গেছিস? এতক্ষণ কোথায় ছিলিস রে? কিন্তু না, সুমি নয়, অন্য গলা ছ্যাক করে উঠল মাধবীর মনে।
মাসিমা, আপনি শিগগিরই চলে আসুন। আপনার মেয়েকে কে যেন অ্যাসিড মেরেছে। আমরা নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন। পায়ের তলা থেকে মাধবীর জমিটাকে যেন কেড়ে নিল। মাথার উপরে এসে পড়ল করাল ঘাত, সরে গেল পায়ের তলা থেকে জমি। এ কি সর্বনেশে কথা! কি নিয়ে বাঁচবে মাধবী? যাকে নিয়ে তার স্বপ্ন, সবকিছু তো শেষ হয়ে যাবে। যে অবস্থায় ছিল সেই অবস্থায় সে দৌড়ে স্থানীয় নার্সিংহোমের দিকে পৌঁছল। স্থানীয় নার্সিংহোমে অ্যাসিড আক্রান্তদের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সামান্য এই প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারবাবু বললেন, এক্ষুনি কলকাতার বড় হাসপাতালে নিয়ে যান, কেস খুব ক্রিটিক্যাল। কান্না আর ভয়ে কাঁপছে মাধবী। সুমি জোর করে চোখ বন্ধ রেখেছে, কিন্তু মায়ের সাড়া পেলেই সে জোরে কুঁকিয়ে উঠছে। বাচ্চাও, ওই শয়তানটা আমায় শেষ করে দিল বৌমা, শেষ করে দিল। মাধবী কলকাতার খুব বড় হাসপাতালে সুমিকে ভর্তি করেছে। পাড়ার কয়েকজন সহৃদয় মানুষ সঙ্গে সঙ্গে 50,000 টাকা বের করে মাধবীর হাতে দিয়েছে। পাগলের মতো মাধবীর মুখে যা আসছে তাই বলছে। আমার মেয়ে ফিরে এলে আপনাদের বাড়িতে রান্নার কাজ, ঝিয়ের কাজ সব করে ধার শোধ করে দেব দাদা, বাড়িও বিক্রি করে দেব। আমার মেয়েকে বাঁচাতে আপনাদের সাহায্য আমি জীবনে ভুলবো না দাদা। বার্ন ইউনিটে অ্যাসিড ভিকটিমিস্টদের জন্য বিশেষ ব্যবস্থা। রিসেপশনে মাধবীকে জিজ্ঞাসা করল, আপনি ছাড়া পরিবারের আর কেউ নেই? হাউমাউ করে কেঁদে ফেলল মাধবী। না গো দিদিমণি, আমি ছাড়া ওর আর কেউ নেই। ও আমার একমাত্র সন্তান। আমার সন্তানকে আরে, ফিরিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, যেভাবেই থামুন, থামুন। হোক আমার সন্তানকে পুলিশে FIR ফিরিয়ে করতে দাও। হবে। আমরাও জানিয়ে দিচ্ছি, চিকিৎসা শুরু হয়ে গেছে। পরবর্তী খরচ খরচা যা লাগবে, তবে আপনি হেলথ ডিপার্টমেন্টে আপনার স্বাস্থ্য কার্ড জমা করতে পারেন। দেখুন কি হয়। এছাড়া পেশেন্ট পার্টিকে থানায় রিপোর্ট করতে হবে, আর এক্ষুনি। এই রিপোর্টটাও আমাদের প্রয়োজন। চিন্তা করবেন না, কিছু একটা ব্যবস্থা আমরা করছি। উপায়ন্তর না দেখে মাধবী ছুটল থানায়। পাড়ার দুজন শুভানুদায়ী মাধবীর সঙ্গে গেল। প্রায় 20 বালতি জলে সুমির সব ক্ষত ধুইয়ে দেয়া হলো। চলল ইঞ্জেকশন, ওষুধ, স্যালাইন। মুখটা সম্পূর্ণ ঝলসে পুড়ে গেছে। মুখের সমস্ত চামড়া কালো হয়ে কুঁচকে গেছে। বাঁদিকে স্তন পুড়ে দলা পাকিয়ে গেছে। খুব স্ট্রং পেন কিলার দেয়া হচ্ছে, তবুও যন্ত্রণা কমছে না। সারাক্ষণ শুধু যন্ত্রণার চিৎকার। আইসিইউতে ছটপট করতে থাকে সুমি। হাসপাতালে 50,000 জমা দিয়ে তাদের নির্দেশ মতো চিকিৎসা আর পুনর্বাসনের জন্য ফর্ম ফিল আপ করে একবার থানা, একবার জেলার সরকারি হেলথ ডিপার্টমেন্টে ছোটাছুটি করে যাচ্ছে মাধবী। সরকার থেকে দিন 15-র মধ্যে 1 লাখ টাকা এসে গেছে, কিন্তু হাসপাতালের বিলের তো পারদ চড়তে শুরু করেছে। এইভাবে দীর্ঘদিন চালাবে কি করে মাধবী? কলকাতায় থাকার কারণে সব কাজ তার বন্ধ। বাড়িতে তালা ঝুলছে। কি করে হবে টাকার সংকুলান? কে করবে? চিন্তায় ফেটে যাচ্ছে মাধবীর মাথা। ভাগ্যিস শ্বশুর বাড়ি থেকে মাধবীর কাছে চলে আসার সময় সুমি বিয়ের গয়নাগুলো সঙ্গে নিয়ে এসেছিল। আজ তাই সম্বল, তাই দিয়ে কিছুটা ঠেকনা দেওয়া। এরপর বাড়ি বিক্রির চিন্তা করতে লাগলো মাধবী। সুমির খুব ক্ষতি হয়েছে শরীরে। কান, নাক, ঠোঁট সব প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে।
চোখ বন্ধ রেখেছিল বলে চোখের মনি গলে যায়নি, কিন্তু চোখের পাতার খুব ক্ষতি হয়েছে। তা ঠিক করতে প্রায় লাখখানেকের বেশি চলে যাবে। তার উপরে চিকিৎসার খরচ। তবে চিকিৎসা খুব ভালো হচ্ছে, মাল্টি স্পেশালিটি হসপিটাল বলে কথা। আয়ার কাজ থাকার কারণে কিছুটা হলেও সাহায্য ও সহানুভূতি পাচ্ছে মাধবী ডাক্তার ও নার্সদের থেকে। হঠাৎ করে ঈশ্বর যেন মুখ তুলে চাইলেন। সরকারি তহবিল থেকে 2 লক্ষ টাকা আসলো সুমির চিকিৎসার জন্য। নবজীবন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এলো সাহায্য করতে। প্রায় 11টা প্লাস্টিক সার্জারি হয়েছে। নাক, কান, চোখের পাতা কিছুটা ঠিক হয়েছে। সারা মুখ, বুক এখনো বিভৎস হয়ে আছে। স্বেচ্ছাসেবী সংস্থা খুব সাহায্য করছে, তাই তো বাড়িটা আর বিক্রি করতে হয়নি। কোর্ট কেসটা ওরাই দেখছে। সমীরকে এখনো অ্যারেস্ট করেনি পুলিশ। ঘটনার সময় উপস্থিত ছিল এমন কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। সমীর জানিয়েছে ঘটনার আগের দিন সে শিলিগুড়ি গিয়েছিল, ফিরেছে নাকি ঘটনার পরের দিন। সে ওই 2 দিনের এসি বাসের টিকিটও সাবমিট করেছে। সরকারি উকিল তবু চেষ্টা করে যাচ্ছে। নবজীবনের সুবর্ণা বাগচি বলেছেন, প্রয়োজনে এ কেস তারা সুপ্রিম কোর্ট অবধি টেনে নিয়ে যাবেন। সমীরের কম করে 10 বছরের জেল হবে, 15-20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। লড়াই করতে করতে আজ ক্লান্ত মাধবী। সমীর জওয়ানিতে সমীরকে পুলিশ অ্যারেস্ট করেছিল। কোর্ট কেস চলছে, এখনো কোনো ফয়সলা হয়নি। তবে সমীরের বাবা অনেক কাঠখড় পুড়িয়ে দেদার টাকা খরচ করে সমীরকে জামিনে ছাড়িয়ে এনেছে। সে এখন দিব্য বুক ফুলিয়ে মোটর বাইকে চষে বেড়াচ্ছে এপাড়া ওপাড়া। প্রায় 3 মাস পর হাসপাতাল থেকে ফিরল সুমি। চুপচাপ শুধু একা ঘরে বসে আছে সুমি। মাঝে মাঝে মুখে হাত বোলায়, আর সে বোঝার চেষ্টা করে তার সুন্দর মুখখানা সে ফিরে পাবে কিনা। না, আর ফিরে পাবে না। সে এখন বুঝে গেছে, তাই এতদিন আয়নার মুখ দেখার কথা সুমির মনেই হয়নি। এখন মাধবী সকালে আর বাইরে বেরোয় না, কারণ রোদের আঁচটাও সহ্য করতে পারে না সুমির চামড়া। সন্ধ্যার পর মাধবী ও সুমি অন্যায় মুখ থেকে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে। সুমি মুখ ঢাকতে চায় না, সমাজকে দেখাতে চায় তার পরিস্থিতি, কিন্তু কি লাভ? কিছুদিন আহা উহু করার পর যখন সে রাস্তায় বেরোবে, তখন আশপাশ থেকে শুধু কোন্দল ওঠে। তাকে নিয়েই কথা চলছে। এখন সবই গা সওয়া হয়ে গেছে। হতাশা আর হতাশা সুমিকে যেন ধীরে ধীরে গ্রাস করছে। রাতে দুজনের মধ্যে বিশেষ কথা হয় না এখন। মাধবী নানা রকম কথা দিয়ে মেয়েকে ভোলানোর প্রচেষ্টা করে, কিন্তু মেয়ে ভুললে তবে তো। মাঝরাতে মাঝে মধ্যেই সুমি চিৎকার করে মাধবীকে জড়িয়ে ধরে, ভয়ে কেঁপে উঠে মাকে শক্ত করে আঁকড়ে ধরে। হঠাৎ হঠাৎ চিৎকার করে বলতে থাকে,
ও ও ও ও মা, মা গো, আমায় মাত্র ওই শয়তানটা আমায় শেষ করে দিল গো মা, আমায় শেষ করে দিল। চলে গেল, চলে গেল, চলে গেল। কি যন্ত্রণা মা, কি যন্ত্রণা। বেশ কয়েকদিন কেটে গেছে। সুমি এখন অনেকটাই ধাতস্থ। মাকে বলে বাড়িতে আয়না লাগাতে। মাধবী সে কথায় আমল দেয় না। এ কথা সে কথা বলে শুধু কথা ঘোরাতে থাকে। ভয় করো না মা, আমি নিজেকে সামলে নিতে পারবো। মুখটা কি খসখসে হয়ে গেছে। আয়না না হলে দেখতেও পাচ্ছি না, কারণ নিজেকে না দেখতে পেলে নিজের বিভৎসতা সম্বন্ধে আন্দাজ আসবে না। আমি জানি আমাকে আর আগের মতো দেখতে নেই। আমি এখন বিভৎস কুরূপা, একটা ভয়ের বস্তু। রাস্তায় বেরোলে বাচ্চারা যখন মুখ সরিয়ে নেয়, দূরে পালিয়ে যায়, তখন বুঝতে পারি আমি কতটা বিভৎস। তাই চিন্তা করো না মা, আমাকে গুছিয়ে নিতে হবে, নিজেকে বুঝে নিতে হবে, খাপ খাওয়াতে হবে সকলের সঙ্গে। একদিন আমি আর সুপর্ণা এলাম সুমিদের বাড়ি। নমস্কার মাসিমা, আপনি বরং চা বসান। আজ সুমির অনারে সবাই মিলে আমরা একসাথে ব্রেকফাস্ট করব, কেমন? শরীর খারাপ লাগছে নাকি সুমি? তেমন কিছু নয়, মুখটা কেমন খসখস করছে, নাক, কান, ঠোঁট সব কেমন যেন অসার অসার। মুখটা দেখতে পাচ্ছি না, আমি কতটা বিচ্ছিরি হয়েছি। মাধবী চা নিয়ে এসে সুমির পাশে বসল। সবাই সুমিকে হাসানোর জন্য নানা অবাস্তব কথা বলছে। হঠাৎ সুমি বলল, মা, আমার মোবাইলটা? ওই যে ওই দিন কে যেন নিয়ে গেল, বুঝতে পারলাম না রে। আমার তখন মাথাটা ঠিক ছিল না, খোঁজ নিতে ভুলে গেছি। আসলে মোবাইলটা মাধবী সরিয়ে রেখেছে। সুপর্ণা নিজের মায়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে মোবাইলটা খাটে রেখে নিজের ব্যাগে কিছু খুঁজছিলেন। কেউ কিছু বোঝার আগেই হঠাৎ সুমি ছো মেরে মোবাইলটা তুলে নিয়ে ক্যামেরা তুলে সেলফিতে প্রেস করল। স্ক্রিনে মুখটা ভেসে উঠতেই মোবাইলটা খুব জোরে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে মুখ থেকে চিৎকার করে উঠল, ওটা কি? ও মা, মা, ও মা, ওটা কি মা? ওটা কি? থরথর করে কাঁপতে কাঁপতে বিছানায় লুটিয়ে পড়ে সুমি। কাঁপতে কাঁপতে একবার সোজা হচ্ছে, পরক্ষণেই মাথা হাত পা এক জায়গায় গুটিয়ে এনে কুণ্ডলি। সুপর্ণা আর মাধবী গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাধবী আদর করে বলে,
সোনা মা আমার, সোনা মা, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। এই তো তুই বললি আয়নায় দেখবি, নিজেকে কত শক্ত করে কত কথা বলবি, তাহলে তাহলে এমন কেন করছিস মা? শক্ত হ, শক্ত হ মা, তোকে যে শক্ত হতে হবে রে সোনা, শক্ত হ সোনা। মাথা ঝাঁকিয়ে ফোঁপাতে ফোঁপাতে সুমি বলতে থাকে, না না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। মুখ পুড়ে কয়লা, আইলেস দেখে সবাই সবাই হিংসে করতো, গালে টোল দেখে বলতো প্রীতি জিনটা। ওমা ওমা, তুমি আমায় বাঁচালে কেন? কেন মেরে ফেললে না? কেন কেন? এই কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল সুমি। সুপর্ণা ফোন করে সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিত্র জানাকে ডাকলেন। কাছেই থাকেন, মিনিট 10 মধ্যে চলে এলেন। তো জ্ঞান ফিরছে আর চলে যাচ্ছে। ডাক্তার অরিত্র সব শুনে প্রেসক্রিপশন দেখে ইঞ্জেকশন দিলেন। ধীরে ধীরে অস্থিরতা কমল। একসময় ঘুমিয়ে পড়ল সুমি। কদিন ঝিম ধরে বসে থাকলো সুমি। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না। মাধবী অনেক বোঝায়, সুপর্ণা এসে বোঝায়, কিন্তু কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে শুধু জোরে দীর্ঘশ্বাস ফেলে আর শূন্য চোখে অন্যমনস্কভাবে দূরের দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমের মধ্যে ভয়ে চিৎকার করে ওঠে। মাধবী ওকে নাড়া দিয়ে জিজ্ঞেস করে, কি হলো, কি হলো সুমি? সমীর, সমীর, সমীর এসেছে মা, সমীর। সুপর্ণা জোর করে সুমিকে একদিন ওদের সংস্থায় নিয়ে গেল। কলকাতা থেকে এসেছেন দীপ্তিময় চৌধুরী। তিনি ভারতের অন্য রাজ্যের কিছু অ্যাসিড ভিকটিমের স্লাইড শো দেখালেন। দেখালেন লক্ষ্মী আগরওয়াল, মমতা, অনুপমা, গুলনাজ, কান্তার অ্যাসিড মারার আগের এবং পরের ছবি। জানালেন অ্যাসিড ভিকটিমরা সরকার থেকে কি কি সহায়তা বা পুনর্বাসন পেতে পারে। বললেন পাঞ্জাবে 9,000, হরিয়ানায় নাকি 8,500 টাকা পেনশন পাচ্ছে ভিকটিমরা। সুপর্ণা বলল, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উদ্দেশ্যে এখানকার মেয়েরা এখন ধূপকাঠি তৈরি করে বাজারে বিক্রি করতেও শুরু করেছে। এছাড়া এমব্রয়ডারি, পোশাক তৈরি, মাটির গয়না তৈরির ক্লাসও খুব শিগগির শুরু হবে। সুমিকে প্রায় চমকে দিয়ে সুপর্ণা আরো বলল, সুমির তৈরি চমৎকার একখানা চাদর ওদের বাড়িতে দেখে এসছি। সুমি না হয় মেয়েদের এমব্রয়ডারি শেখাবে, তারপর সবাই মিলে কাঁথা স্টিচের চাদর, শাড়ি, পোশাক তৈরি করবে। বাইরের অর্ডার আনার দায়িত্ব আমাদের। অনেকদিন পর একটু বুক ভরে শ্বাস নিল সুমি। আলাপ হলো হামিদা বানুর সাথে। পরপর 3টে মেয়ে হওয়ায় স্বামী মাথায় ঢেলে দিয়েছিল সালফিউরিক অ্যাসিড। একটা চোখ গলে গেছে, চুল পড়ে মাথায় টাক, মুখ পুরে কালো কোচকানো। মেয়েরা মাকে দেখে প্রথমে খুব ভয় পেয়েছে, কাছে আসতে চায়নি। বাইরে থেকে লেডিস কামরায় ছোঁড়া অ্যাসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের মেয়েটির মুখে না পড়ে চাঁপাদির মুখে এসে পড়েছিল। মুখের একটা পাশ সম্পূর্ণ পুড়ে গেছে চাঁপাদির। প্রমোটারের কথায় ভাড়া বাড়ি ছাড়তে চায়নি রোজিরা। প্রমোটারের ভাড়াটে গুন্ডার অ্যাসিডে রোজির চোখ কান সব গেছে।
দীপ্তিময় চৌধুরীর স্লাইড শো দেখে আর এদের সাথে কথা বলে সুমির দুঃখ যেন কম হয়ে যেতে থাকলো। বাড়ি ফেরার সময় অন্যায় মুখ ঢাকল না সুমি। ওর অস্বস্তি, লজ্জা সব একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। নবজীবনের সেলাইয়ের কাজ শুরু করেছে এখন সুমি। সুমি এমব্রয়ডারি শেখায়। সুপর্ণার চেষ্টায় কাঁথা স্টিচের অর্ডার পাওয়া গেছে, বেশ বড় অর্ডার। শাড়ি, চাদর, বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল আর ওয়াল হ্যাঙ্গিং। হামিদা বানু, চাপাদি, রোজি আর অন্য কয়েকজন মেয়ে দিন রাত এক করে অর্ডারের কাজটা শেষ করলো একদিন। মাল প্যাকিং হলো, পরদিন কোম্পানির লোক এসে সব নিয়ে গেল। এবার কদিন ছুটি সবার। অনেকদিন পর সুমি আজ খুব ভালো করে খেলো, মায়ের সাথে গল্পও করলো, ঘুমোতেও গেল বেশ তাড়াতাড়ি। স্বপ্ন দেখল ওদের এই ছোট্ট ঘরে হামিদা, চাপাদি, রোজিরা চাদরে, শাড়িতে, কাঁথা স্টিচের ফোঁড় তুলছে। ওর হাতের কাপড়ের টুকরোয় ছুটে বেড়াচ্ছে চঞ্চল হরিণ। আঙুলে খুব জোরে সূচ ফুটে গেল। ঘুমন্ত সুমির চোখের পাতায় তখন দুলছে সমীর, সমীর, মা, সমীর। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।